জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইরাত্রী। হৃদয়ে ঢাকা 416 উৎসবের অংশ হিসেবে ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে অনুষ্ঠিত হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্ণিল ঢাকা শোভাযাত্রা। শুক্রবার হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে শুরু হয় শোভাযাত্রা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় নগর ভবনে। উৎসবমুখর এই আয়োজনে উঠে আসে ঢাকার প্রত্নতাত্ত্বিক স্থাপনা, ঐতিহ্যবাহী সংস্কৃতি, খাবার, বাহন ও নগর জীবনের নানা অনুষঙ্গ। শোভাযাত্রায় দেখা যায় লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, বায়তুল মুকাররম, কেন্দ্রীয় শহীদ মিনার, লালকুঠি তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, বৌদ্ধ মন্দির ও ঐতিহ্যবাহী ঢাকা গেটের প্রতিকৃতি। নগর জীবনের ব্যস্ততা ভুলে প্রিয় শহরকে আরও আপন করে নেয়ার প্রত্যাশা জানান নগরবাসী। আর প্রশাসক জানান, রাজধানী ঢাকার প্রতি নাগরিকদের ভালোবাসা, মমত্ববোধ ও দায়িত্বশীলতা বাড়াতেই এই আয়োজন। ছোটবেলার চলে গেছি আমি, আজকে প্রজন্ম থেকে প্রজন্ম তাদেরকে আমরা এই ঐতিহ্যগুলিকে ধরিয়ে দিচ্ছি। আগামী তো আমরা আমাদের এই ঢাকার ঐতিহ্য ধরে রাখবো। খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত আমি। পুরনো ঢাকার সবাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকলে আমরা পথে ঢাকাকে ভালোবেসে আমরা চাই প্রতি বছরই যাতে এরকম ঢাকা উৎসব হয়। আমরা এটা রিসার্চ করেছি যে আসলে ঢাকার ঐতিহ্য কোন কোন বিষয়ের খুব ওতপ্রোতভাবে জড়িত, সেই বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এই ঢাকা আমার, এই ঢাকাকে আমরা হৃদয়ে ধারণ করতে চাই। যদি হৃদয়ে ধারণ করতে পারেন তাহলে এই ঢাকাকে আমরা পরিচ্ছন্ন রাখতে পারবো। 4 খুনের তদন্ত চলমান। তদন্তের ধারাবাহিকতা অনেক প্রশ্ন আসলেও পেশাদারিত্বের সাথে সমাধান করে 4 খুন মামলার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত রংপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ। শুক্রবার দুপুরে নগরের মাছুয়াপাড়া গণপতি চক্রবর্তীর বাসা ও আশপাশের এলাকা পরিদর্শন করে এই মন্তব্য করেন তিনি। এর আগে তিনি ঘটনাস্থলের পাশের 3 তলা বাড়ি, গণপতি চক্রবর্তী বাসার ছাদ এবং 2য় তলার প্রতিটি রুম পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন। জব্দ আলামত খোলা জায়গায় রাখার ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই বলে জানায় রংপুর পুলিশের প্রধান কর্মকর্তা। মাদক সহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি 1 সপ্তাহের মধ্যে নগরবাসী দেখতে পাবে বলেও জানান তিনি। এটা তদন্তের ধারাবাহিকতা, অনেক প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলোর পেশাদারিত্বের সাথে আসলে জবাব খোঁজাটাই আমাদের দায়িত্ব। আমরা সেই কাজগুলো করছি। প্রতিটা কথাবার্তা আপনার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে সেগুলার যথাযথ জবাব দিয়ে মামলাটাকে একটা সঠিক পর্যায়ে নিয়ে আদালতে চার্জশিট দাখিল করে যাতে একটা সুবিচার হয়, আমরা সেই চেষ্টাটাই করছি। চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরের নদীতে ডুবে নিহত 5 শিশুর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার চরচাখলা গ্রামে মরা পাগলা নদীতে গোসলে নেমে তাদের মৃত্যু হয়। নিহতরা হলো দেবীনগর ইউনিয়নের চরচাখলা গ্রামের মাসুদের বড় মেয়ে সুমাইয়া ও তার বোন আরিবা ও নিজামুদ্দির মিয়ার 2 মেয়ে সুমাইয়া ও সুরাইয়া, পাশের বাড়ির শরীফা। স্থানীয়রা জানান, দুপুরে 5 শিশু মরা পাগলা নদীতে গোসল করতে নামে। এ সময় হঠাৎ সুমাইয়া পানিতে তলিয়ে গেলে বোনকে ডুবে যেতে দেখে তাকে উদ্ধারের জন্য পানিতে হাত বাড়ান ছোট বোন আরিবা। এরপর একে একে অন্যরাও তাদের উদ্ধারে পানিতে নামলে এক পর্যায়ে 5 শিশু পানিতে তলিয়ে যায়। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তার কথা জানায় পুলিশ। পরে সন্ধ্যা 7টায় চরচাকলা পারিবারিক গোরস্থানে 5 শিশুর মরদেহ একসঙ্গে দাফন করা হয়। আজ থেকে 10-12 দিন আগে নদী জায়গাটাতে পানি আসে। এই বাচ্চাগুলি নতুন পানি আসাতে তারা গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে একটি বাচ্চা ডুবে গেলে পরবর্তীতে আরো 4টি বাচ্চা উদ্ধার করতে যায়। তারা 5 জনই এক জায়গাতে ডুবে যায়। একজন ডুবে গেলে তারপরের জন ওনাকে উদ্ধার করতে গিয়ে তারপরের জন এইভাবে 5 জনই মৃত্যুবরণ করেন। তারপরে তাদেরকে উদ্ধার করা হয় এবং মৃত হিসাবে তাদেরকে পাওয়া যায়। 3টা ছেলে এক জায়গাতে ঢুকে গেল, কিন্তু আগার 2টা পড়ে ছাগি, ওরাকে ধরতে যে এই 3টাও সামনে গেল। কক্সবাজারের সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক ইব্রাহিমের মরদেহ 39 ঘন্টা পর মহেশখালের সোনাদিয়া দ্বীপ থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে সোনাদিয়ায় একটি চরে ভেসে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। কক্সবাজার সৈকতের বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, ভোরের দিকে সোনাদিয়া দ্বীপের স্থানীয়রা চরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে গ্রামের
পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি নিখোঁজ পর্যটক মোহাম্মদ ইব্রাহিম খানের বলে শনাক্ত করা হয়েছে। এর আগে বুধবার সৈকতের জলতরঙ্গ পয়েন্টের কাছে সাগরে গোসলে নামেন ইব্রাহিম ও ইয়াসিন। ইয়াসিরের মরদেহ বুধবার বিকেলে পাওয়া গেলেও নিখোঁজ ছিলেন ইব্রাহিম খান। চাঁদপুরে আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারের 3 সদস্যকে চট্টগ্রামের পটিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। লোকজনের বন্ধক রাখা স্বর্ণ ফেরত দিতে না পেরে তারা আত্মগোপনে চলে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শুক্রবার বিকেলে সদর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফর রহমান। পরে পটিয়া থেকে তাদের উদ্ধার করে চাঁদপুর পুলিশের একটি দল। গেল 26 আগস্ট স্বর্ণ ব্যবসায়ী পিন্টু সহ পরিবারের 4 সদস্য নিখোঁজ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। গেল 20 আগস্ট এক ব্যক্তি পিন্টু দাসের বিরুদ্ধে স্বর্ণ রাখা নিয়ে থানায় জিডি করেন। পরে পিন্টু দাস যে বাসায় ভাড়া থাকতেন সেই বাসার মালিকের ছেলে রাসেল খান পিন্টু দাসকে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করে 22 আগস্ট মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার অভিযানে নামে। বর্তমানে পিন্টু দাস ও তার পরিবারের সদস্যদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে 338টি রিক্রুটিং এজেন্সিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশটির বিদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত প্ল্যাটফর্ম FWCMSA তালিকা প্রকাশ করেছে। নতুন তালিকায় প্রথমবারের মতো বাংলাদেশের সরকারি রিক্রুটিং প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বোয়েলসের নামে অন্তর্ভুক্ত করা হয়েছে। বোয়েসেলের আওতায় রাখা হয়েছে 62টি রিক্রুটিং এজেন্সির নাম। এছাড়া তালিকাভুক্ত 25টি রিক্রুটিং এজেন্সির অধীনে আরও 250টি প্রতিষ্ঠানকে সাব এজেন্সি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে নতুন তালিকায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কর্মী নিয়োগের সঙ্গে যুক্ত 338টি এজেন্সি স্থান পেয়েছে। এর আগে একই প্ল্যাটফর্ম বাংলাদেশের কর্মী নিয়োগের জন্য 25টি রিক্রুটিং এজেন্সির নাম অনুমোদিত তালিকায় প্রকাশ করেছিল। নতুন তালিকায় বোয়েসেলস সহ আরও বিপুল সংখ্যক এজেন্সি যুক্ত হয়। কর্মী নিয়োগের সুযোগ সম্প্রসারিত হলো। দেশে 80,000 আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় আছে। তাদের জন্য নেই কোনো প্রশিক্ষণের ব্যবস্থা। তবে বর্তমান সরকার তাদের প্রশিক্ষণ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। বলেন, সুপ্রিম কোর্টে 18,000 আইনজীবী অথচ তাদের মধ্যে ভালো আইনজীবী কজন তা জানার উপায় নেই। এটি তিক্ত বাস্তবতা। আইনজীবী হয়ে অর্থের মানদণ্ডের সব মূল্যায়ন না করার আহ্বান জানান তিনি। বলেন, অর্থের পেছনে নয়, ছুটতে হবে পেশাদারিত্বের পেছনে। মেধায় মানোত্তীর্ণ হয়ে স্বপ্নের পথেও কাটা বিছানো থাকে। এক একটি দুর্নীতির হাতছানি এক একটি কাটা। আপনাকে পড়ালেখা করতে হবে, পড়ালেখার বিকল্প কোনো পথ আইনজীবী হওয়ার জন্য নেই। বাংলাদেশে প্রায় 80,000 আইনজীবী আছে। এই 80,000 আইনজীবীর কিন্তু ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নাই। ইনশাল্লাহ এবছর থেকে আমরা ট্রেনিংয়ের দিকে ধাবিত হচ্ছি। আমি এবার 50 কোটি টাকা আইন মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়ার চিন্তা করেছি। শিক্ষকদের পে স্কেল দেওয়ার বিষয়ে সরকারকে স্পষ্ট অবস্থান জানানোর আহ্বান জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ। তিনি বলেন, বারবার পে স্কেলের কথা বলা হলেও তা কার্যকর করার কোনো উৎসুক এখনো দেখা যাচ্ছে না। শুক্রবার ডিআরইউতে নবগঠিত বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের পরিচিতি সভা ও শিক্ষা খাতে সুশাসন বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ডক্টর আতিক মুজাহিদ অভিযোগ করে বলেন, শিক্ষা খাতে বড় বড় অবকাঠামো নির্মাণে বরাদ্দ দেওয়া হলেও শিক্ষকদের জীবন মান উন্নয়নে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না। শিক্ষকের কি বেতন আছে ভাই? ওই ইমামের মতো অবস্থা, 3 কোটি টাকার ভবন আর 5 থেকে 8,000 টাকার শিক্ষকের বেতন। এই হচ্ছে বাংলাদেশের শিক্ষার অবস্থা, তাই নয় কি? এইরকম করে যদি চলে তাহলে হবে। আমি চাই ইনফ্রাস্ট্রাকচারের চেয়ে আমাদের শিক্ষকদের আগে জীবন বাঁচানোটা জরুরি, ঠিক কিনা? এই রাষ্ট্র 9,30,000 কোটি টাকার বাজেট দিতে পারে, আর শিক্ষকদের অবসরের পর রোগে কষ্টে দুঃখে ঘুরে বেড়াইতেছে, আমরা 9,000 কোটি টাকা দিতে পারি না। সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত 9 প্রবাসীর দাফন নিজ নিজ জেলায় সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল 10টার দিকে নওগাঁর আত্রাইয়ে আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসাথে নিহত 7 জনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। অন্যদিকে নাটোরের মহিষডাঙ্গা
ভাটোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় রবিউল ইসলামের জানাজা। পরে তাকে সমাহিত করা হয় স্থানীয় কবরস্থানে। এর আগে বৃহস্পতিবার বিকেলে অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশের মধ্যে 9 জনের মরদেহ দেশে পৌঁছায়। সরকার এবং দেশবাসীর কাছে আশা রাখবো এই 7টি পরিবারের যেন খোঁজখবর রাখা হয়। দুটা মাও আছে, একটা বউ আছে, দুটা বাচ্চা আছে ছোট ছোট। এই বাচ্চাগুলো আর এদেরকে খাওয়ানোর মতন আর কেউ নেই। আমি দুই সরকারের কাছে, সৌদি সরকার এবং বাংলাদেশ সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি যে তথ্য সত্য হোক, তদন্ত হোক। আগামী দিনে তাদের পরিবারের জন্য যেটুক সর্বোচ্চ সহযোগিতা দেওয়া যায় এ বিষয়ে সরকার খুব সচেতন কাজ করছেন, চেষ্টা করছেন। আগামী দিনে আপনারা দেখবেন যে সব পরিবারকে একটা সহযোগিতা দেওয়া হবে। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। সিলেটের বিয়ানীবাজারে তৌহিদি জনতার হুমকি মাথায় রেখেই অনুষ্ঠিত হলো বাংলার আবহমান ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শুক্রবার বিকেলে বিয়ানীবাজারের সোনাই নদীতে লাউতা বাহাদুরপুর যুব সমাজের আয়োজনে বসে নৌকা বাইচের এই আসর। এবারের প্রতিযোগিতায় অংশ নেয় 3টি নৌকা। মৌলভীবাজারের বড়লেখা ও সিলেটের গোপালগঞ্জ থেকে আসা নৌকাগুলোর মধ্যে ছিল স্বাধীন বাংলা, বাঘ ও পাগলা নাও। নৌকার হাড্ডাহাড্ডি লড়াই দেখতে নদীর পাড়ে ভিড় করেন নানা বয়সী মানুষ। এর আগে নৌকা বাইচ বন্ধের দাবি নিয়ে কথিত তৌহিদি জনতা বাধা প্রদান করলেও শেষ পর্যন্ত এলাকাবাসী ও প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই আয়োজন। গড়াই নদীর কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতুতে অবৈধ পার্কিং বন্ধে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? এর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাই কিন্তু আসলে এই যে যে অবৈধ পার্কিং এবং এছাড়াও যে এই যে গড়াই নদীতে যে নৌকায় করে যে অশ্লীলতা, বিশেষ করে যে সাউন্ড সিস্টেমের যে অশ্লীলতা, সেটি কিন্তু আসলে বন্ধ হয়নি। এবং আজকে দেখছেন যে এখনও যে নদীতে কিন্তু দেখছেন যে বিভিন্ন যে নৌকা, যে তারা কিন্তু বিভিন্ন আলোকবাতি কিন্তু তারা জ্বালিয়ে এবং সেখানে সাউন্ড সিস্টেমে কিন্তু তারা নানান যে গান এবং বিভিন্ন অঙ্গভঙ্গিতে তারা কিন্তু সেটি কিন্তু প্রদর্শন করছেন। এবং এতেই কিন্তু এই যে আশপাশের যে বিশেষ করে এই নদীর আশপাশের যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু একেবারে অতিষ্ঠ। এবং এটি কিন্তু প্রশাসন কিন্তু এটি বন্ধ করতে কিন্তু আজকে দিনভর কিন্তু তারা নানা যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়েছেন। তবে এক পর্যায়ে আসলে একেবারে বলতে পারি সেটি কিন্তু একেবারে ব্যর্থ হয়েছেন। শুধুমাত্র তাদের যে লোকবল সংকট সহ নানা বিষয় কিন্তু তারাও প্রশাসনের পক্ষ থেকে যারা দায়িত্বশীল যারা রয়েছেন তাদের সাথেও আমি এই নিয়ে একটু আগেও কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছেন যে এই যে তাদের যে জনবল সেটি কিন্তু এক প্রকার সংকটের বিষয়টি বলেছেন। এছাড়াও যে এই যে নদীপথে যে তারা যে অভিযান এইগুলো বন্ধ হয়ে কিন্তু যে অভিযান চালাবে সেই ক্ষেত্রেও কিন্তু যে নৌকা সহ নানা বিষয় কিন্তু তারা তুলে ধরেছেন। তবে এটি বন্ধে কিন্তু তারা আগামীতেও তারা কিন্তু এই যে কার্যক্রম সেটি আসলে চালাবে। এবং এছাড়াও যে এই যে গড়াই যে নদীর ওপর যে হরিপুর এবং শহরের যে সংযোগ সেতু, এই সেতুকে কিন্তু বিশেষ করে এই পাশে কিন্তু যে হাজারো মানুষের কিন্তু আসলে বসবাস, এই রাস্তা দিয়ে কিন্তু প্রতিদিনই কিন্তু যে বিভিন্ন রোগী আসলে তারা কিন্তু যাতায়াত করেন এবং সাধারণ মানুষ কিন্তু যাতায়াত করেন, সেটিও কিন্তু আসলে বিঘ্ন হচ্ছে। এবং এটিও কিন্তু সমাধানে কিন্তু তারা বারবার দাবি জানাচ্ছেন। তবে গেল কয়েকদিনের এরকম কর্মকাণ্ড চলার পরে কিন্তু প্রশাসনের যে উদ্যোগ সেটি আসলে এক পর্যায়ে ব্যর্থই আসলে বলতে পারি। এই নিয়ে কিন্তু তারা যারা দায়িত্বশীল যারা রয়েছেন তারাও বলেছেন। তবে এটি কিন্তু আরও যে জোরদার করতে কিন্তু তারা বলছেন যে এই যে কার্যক্রম সেটি কিন্তু তারা জোরদার করতে আরও নানাবিধি যে পদক্ষেপ সেটি কিন্তু তারা নেবেন। কেননা এই যে এরকমটি আসলে চলার কারণে কিন্তু এটাই কিন্তু এক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ এই নিয়ে কিন্তু নানান মন্তব্য এবং এছাড়াও যে সচেতন মহলের পক্ষ থেকে কিন্তু বারবার এটি বন্ধে কিন্তু যে বারবার দাবি উঠেছে। এবং কেননা এই যে দুর্দশা বা এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে একেবারে সামাজিক অবক্ষয়ের যে বিষয়টি সেটি কিন্তু
আমরা দেখেছি যে এই যে নদী পথে যারা নৌকায় করে যে যারা এই গান বাজনার সাথে যারা করছেন তারা কিন্তু একেবারে স্কুল কলেজ একেবারে পড়ুয়া যারা শিশু থেকে শুরু করে নানা বয়সী, এটি কিন্তু আসলে এতে কিন্তু এটিকে প্রতিরোধ করতে কিন্তু বারবার দাবি জানানো হচ্ছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে রাত্রি। মেজবাউদ্দিন পলাশ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন বিস্তারিত। বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে গেলেও স্বীকার করতে চায় না বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার দুপুরে এনসিপির লক্ষ্মীপুর জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি থেকে দেশের প্রত্যেকটি ইউনিয়নে প্রার্থী ঘোষণা দেওয়ারও আশ্বাস দেন তিনি। বিএনপি সরকার ধীরে ধীরে এই যে ব্যর্থতার দিকে যাচ্ছে তারা তো এটা বিশ্বাস করতে চায় না, স্বীকারও করতে চায় না। প্রত্যেকটা ইউনিয়নে এনসিপির সাংগঠনিক কমিটি থাকবে এবং আমরা এবার স্থানীয় নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে এনসিপির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করতে চাই। গেল 24 ঘন্টায় হামের উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর 15 মার্চ থেকে হামের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 860 জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় 24 ঘন্টায় হামের আক্রান্ত হয়েছে 1170 জন। তাদের মধ্যে হামের উপসর্গে আক্রান্ত 1100 জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয় আরও 70 জনের। চলতি বছর হামের উপসর্গে আক্রান্ত হয়েছে 1,54,792 এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে 18,796 জনের। 24 ঘন্টায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ 448 জন ঢাকা বিভাগের, দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রামে 239 জন আক্রান্ত হয়। ছুটির দিনেও মিলছে না প্রয়োজন মতো গ্যাস। লম্বা সিরিয়ালে অপেক্ষা সিএনজি চালকদের। বলছেন সকালে যতটুকু গ্যাস পেয়েছেন তাতে এখনও জমার টাকাই তুলতে পারছেন না তারা। পরবর্তী গ্যাস নিতে সিএনজি পাম্পে চালকদের অপেক্ষা সন্ধ্যা থেকে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সবশেষ চিত্র জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। পুরোপুরি গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার বিষয়ে পাম্প মালিক যারা রয়েছেন তারা কি বলছেন আসলে? তারিন, প্রথমত যে পুরোপুরি গ্যাস সরবরাহ নিশ্চিত হওয়ার ক্ষেত্রে আরেকটু সময় লাগবে, আমরা এরকম জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে যে সিএনজি পাম্প স্টেশনে যারা রয়েছেন তারা বলছেন যে গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। এখন সেই পরিস্থিতির উন্নতি কতটা হয়েছে সেই ক্ষেত্রে তারা যে উদাহরণটি দিচ্ছেন সেটি হচ্ছে যে মেইন গ্রিড থেকে তাদের এখানে যে গ্যাসটা আসছে সেটি গত সপ্তাহে সেই 1 থেকে 1.5 PSI চাপ ছিল। এখন সেই চাপটা কিছুটা বেড়েছে 2 থেকে 2.5 PSI হয়েছে। এটা একটা উন্নতির লক্ষণ, সেটা বলছেন যারা সিএনজি স্টেশনের সাথে সংশ্লিষ্ট যে সকল কর্মী রয়েছেন তারা। আমরা কথা বলেছিলাম সিএনজি চালকদের সাথে, তারা বলছেন সকালে যে গ্যাস পেয়েছেন সেই গ্যাস 2-3 ঘন্টার মধ্যেই তারা শেষ করে ফেলেছেন। এবং সেই ক্ষেত্রে অধিকাংশ সিএনজি চালকই বলছেন যে তাদের জমার যে টাকাটা 1100 টাকার মতো তাদের জমা দিতে হয়, সেই টাকা এখন পর্যন্ত তারা তুলতে পারেনি। তারা অপেক্ষা করছেন গ্যাসের জন্য। 9টার পর গ্যাস দেওয়া শুরু হবে, সেই গ্যাস পাওয়ার পরে তারা সেখান থেকে বের হয়ে হয়তো 2-1টি ভাড়া তারা সংগ্রহ করবেন এবং তারপরে যে টাকাটা তারা পাবেন সেই টাকাটাই হয়তোবা তাদের সঞ্চয়ের খাতায় জমা হতে পারে, তেমনটি তারা বলছেন। এছাড়া যে সকল গাড়ি রয়েছে, আপনারা এখানে প্রাইভেট কার রয়েছে, তারাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে অপেক্ষা করছেন। আজকে ছুটির দিন, আপনি জানেন, সেই ক্ষেত্রে যেটি হয়েছে যে অধিকাংশ অফিস আদালতই তো বন্ধ, কিন্তু যারা চালক রয়েছেন সেই সকল প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন তারা কিন্তু তাদের ছুটিই নেই। তারা আজকে গাড়ি নিয়ে এসেছেন, অপেক্ষা করছেন। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম এই যে জ্বালানির সংকট, এই জ্বালানির সংকটে আপনাদের ডিউটি রোটা কেমন। তারা বলছে যে তাদের অফিস যে সময় 8 ঘন্টা সেটি তো তাদেরকে কাটাতেই হচ্ছে, এর পাশাপাশি তাদেরকে 5 থেকে 7 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে ঢাকার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন থেকে। এক সিএনজি ফিলিং স্টেশন থেকে আরেক সিএনজি ফিলিং স্টেশনে যেতে হচ্ছে এবং যে কোনোভাবে হোক তাদেরকে গ্যাস সংগ্রহ করতে হচ্ছে। এই ক্ষেত্রে যেটি হয়েছে তাদের ব্যক্তিগত জীবনে, তাদের যে ব্যক্তিগত জীবন এবং আরাম আয়েসের যে প্রয়োজন রয়েছে কাজের পরবর্তী সময়, সেটি মারাত্মকভাবে ব্যাঘাত ঘটছে বলে
তারা আমাদেরকে জানিয়েছেন। আমি এখন গোপীবাগের একটি সিএনজি স্টেশনে আছি। এই গোপীবাগের পাশে রাস্তার আরেক পাশেই আরেকটি সিএনজি স্টেশন রয়েছে, সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। সেখানে আমরা দেখছি যে ঢাকা শহরে যে সকল বাস চলাচল করে সেই বাস এবং দূরযাত্রা যে সকল বাস চলাচল করে তারা সেখান থেকে সিএনজি সংগ্রহ করেন। তারা বলছেন যে তাদের জন্য এটি এক ধরনের হ্যাসেল হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। তার অর্থাৎ সিএনজি নেওয়ার জন্য, জ্বালানি সংগ্রহ করার জন্য রাজধানীতে সকল শ্রেণীর যে সকল চালক রয়েছেন প্রত্যেকেই কিন্তু এক ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এবং সেটা নিশ্চয়ই স্বাভাবিক পরিস্থিতি নয়। এই ছিল আমার কাছে সিএনজি ফিলিং স্টেশন থেকে সবশেষ। মাহবুব হাসান রিপন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন গ্যাস সংকটের খবর। ভারতে পাচারের চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে 24 টন সার উদ্ধার করেছে বিজেপি। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বিজেপি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ইসলামপুর এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে 9.5 টন টিএসপি সার ও 14.5 টন ডিএপি সার উদ্ধার করা হয়। ট্রাকের মধ্যে থাকা সারের কাগজপত্র তল্লাশি করে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। উদ্ধারকৃত সারসহ ট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় 2টি মিল থেকে বিপুল পরিমাণ সার জব্দ এবং 1 মিলের ম্যানেজারকে কারাদণ্ড ও জরিমানা করা হয়। বৃহস্পতিবার রাতে ভোগনগরের কবিরাজহাটে নওশাদ ট্রেডার্স ও জনতা হাস্কিং মিলে অভিযান চালিয়ে 1493 বস্তা টিএসপি, 181 বস্তা ডিএপি ও 216 বস্তা ওএমপি সার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত জনতা অটো রাইস মিলের ম্যানেজার মোহাম্মদ কাজী ফয়সালকে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 30,000 টাকা জরিমানা করে। পরে জব্দকৃত সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। সারের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে এই অভিযান অব্যাহত রাখার কথাও জানান প্রশাসন। সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে রাজধানীর সবজি বাজারে, তবে বেড়েছে আলু পেঁয়াজের দর, আর এখনও নাগালে আসেনি ইলিশের দর, চড়া অন্যান্য মাছের দামও। এজন্য সরবরাহ কমার অজুহাত বিক্রেতাদের। তবে কিছুটা স্বস্তি আছে মুরগির বাজারে, যদিও বেড়েছে চিনি, আটা, ময়দার মতো প্রয়োজনীয় পণ্যের দাম। সবজির মূল্য নিয়ে স্বস্তি প্রকাশ করলেও আমিষের দাম নিয়ে সন্তুষ্ট নন সাধারণ মানুষ। তেলাপিয়া, কই, পাঙ্গাসের মতো বহুল বিক্রিত মাছগুলোর দাম কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 থেকে 240 টাকায়। অন্যদিকে ইলিশের দাম কেজিতে 100 থেকে 200 টাকা কমলেও তা এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। একই সাথে বেড়েছে চিনি, আটা, ময়দা ও গুঁড়ো সাবানের দাম। 10 থেকে 15 টাকা বেড়ে চিনি 120, আটা 65 ও ময়দা বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। তবে অপরিবর্তিত রয়েছে তেল ও চালের দাম। সাপ্তাহিক ছুটির দিনে সরবরাহ বাড়লেও চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। গত এক সপ্তাহে বাজারে কমেছে কয়েকটি সবজির দাম। সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও চড়া দামে তা সাধারণ ক্রেতার নাগালের বাইরে। আকার, ওজন ও মানভেদে বাজারে প্রতি কেজি ইলিশের দাম প্রায় 3,000 টাকা। চাঁদপুরের পদ্মা, মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই। এদিকে টানা বৃষ্টিপাতে সিলেটে আবারও বাড়ছে বিভিন্ন সবজির দাম। কাঁকরোল, টমেটো, গাজর, ঢেঁড়স সহ বিভিন্ন সবজি গড়ে 80 থেকে 100 টাকা দরে বিক্রি হয় বিপাকের সাধারণ মানুষ। গত এক সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জের বাজারে কম কয়েকটি সবজির দাম। টমেটোর দাম কমেছে কেজিতে 20 টাকা। অন্যদিকে বেগুনের দাম 10 টাকা কমে বিক্রি হচ্ছে 40 টাকা। তবে এর বিপরীতে বেড়েছে করলার দাম। অপরিবর্তিত রয়েছে কাঁচামরিচের দাম। ছোট সাইজটা পার কেজিতে গতবারের থেকে 200-300 টাকা করে বেশি, যেটা গতবার ছিল 700-800, ওইটা এখন 1200 টাকা। সবকিছু মিলে আসলে সাধ্যের মধ্যে সামর্থ্য অনুযায়ী কঠিন হয়ে যায় কেনাটা আর কি। 4000 টাকা চাই ইলিশের কেজি, আমরা কিভাবে কিনবো এই মাছ? নিচে আরেকটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন চারদিক।
শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে আমদানির অভিযোগে কক্সবাজার থেকে 3টি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুক্রবার বিকেলে কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসের হল রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের অতিরিক্ত মহাপরিচালক রেজভি আহমেদ। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার রাত 3টার দিকে কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসের পার্কিং এলাকায় 3টি বিলাসবহুল গাড়ি আটক করা হয় বলে জানান তিনি। জিজ্ঞাসাবাদে গাড়িগুলোর ব্যবহারকারীরা আমদানি সংক্রান্ত প্রয়োজনীয় দলিলাদি কিংবা গাড়ি ক্রয়ের বৈধ কাগজপত্র উপস্থাপন করতে না পারায় এগুলো জব্দ করা হয় বলে জানান কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা। মৌলভীবাজারের সীমান্তে বিজেপির সঙ্গে ভারতীয় চোরা কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। সময় একজনকে আটক করা হয়। বিজেপি জানায় বৃহস্পতিবার রাতে ভারতীয় একটি চোরা কারবারি চক্র বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশ করানোর চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে বড়লেখা সীমান্তের কুমারশাইল এলাকায় অভিযান চালায় বিজেপির একটি বিশেষ টহল দল। এ সময় সন্দেহভাজন চোরা কারবারিদের ধাওয়া করলে তারা বিজেপির উপর হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজেপিও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে কয়েকজন পালিয়ে গেলেও আহত এক ভারতীয় চোরা কারবারিকে আটক করে বিজেপি। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি ও 500 পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটককৃত ভারতীয় ব্যক্তি সীমান্তবর্তী চোরাচালান চক্রের সঙ্গে সম্পৃক্ত এবং উদ্ধারকৃত অস্ত্র ও মাদক বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে ভারত থেকে আনা হয়েছিল। পলাতক চোরা কারবারি চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি বর্ডার গার্ডস বাংলাদেশ সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তের নিরাপত্তা ও দেশের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নেপাল তিব্বত সীমান্তে নতুন করে হিমবাহের ফলে সৃষ্ট কৃত্রিম হ্রদে পানি উপচে পড়তে শুরু করায় উদ্ধার অভিযান সংকটজনক পর্যায়ে আছে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। আর স্মরণকালের প্রলয়ঙ্কারী দুর্যোগে নেপাল তিব্বতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 547 জনে। আহতের সংখ্যা প্রায় 1500। নিখোঁজ অন্তত 1500 মানুষ। এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশের শতাধিক পর্যটককে। হাসপাতালগুলোতে নিখোঁজদের খোঁজে ভিড় করছেন স্বজনরা। এদিকে দুর্যোগের 2 দিন পেরিয়ে গেলেও এখনও ধ্বংসস্তূপ থেকে জীবিত প্রাণ খুঁজে পাওয়া সম্ভব বলে আশাবাদী উদ্ধারকর্মীরা। উদ্ধার কার্যক্রম গতিশীল করতে আরও 1200 সেনা মোতায়েন করা হয়েছে নেপাল সরকারের পক্ষ থেকে। আর রেড ক্রস বলছে আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপালে 90,000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিব্বত নেপাল সীমান্তে সৃষ্টি হওয়া কৃত্রিম হ্রদ দফায় দফায় প্লাবিত হতে থাকলে চলতি সপ্তাহেই তেড়ে আসতে পারে দ্বিতীয় ঢল। বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। এছাড়াও হিমবাহ হ্রদের গতি প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকায় খাড়া ঢালু এলাকাগুলো এখনও ঝুঁকিমুক্ত নয়। যদিও এরই মধ্যে ভোটেকোশি নদী তীরবর্তী 3 জেলাকে আগামী 3 মাসের জন্য দুর্যোগ কবলিত অঞ্চল ঘোষণা করেছে নেপাল সরকার। আপাতত সেখানে শুধুমাত্র দুর্গতদের উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনের তাৎক্ষণিক ব্যবস্থা রাখা হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত 3 জেলা অর্থাৎ রসুয়া, নোয়াকোট ও ধাদিং আবারও বন্যা কবলিত হলে কিছুটা ঠেকানো যাবে জানমালের ক্ষয়ক্ষতি। তবে ব্যাপকভাবে ব্যাহত হবে উদ্ধার অভিযান। মধ্যস্থতাকারীদের অনুরোধে হরমুজ প্রণালী খোলার জন্য শর্তাবলীর একটি খসড়া তালিকা তৈরি করেছে ইরান। এমনটাই জানালেন দেশটির নিরাপত্তা প্রধান
মোহসেন রেজাই। তবে জলপথটি পুনরায় খোলার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই দাবিগুলো পূরণের জন্য প্রথমে পদক্ষেপ নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। এর মধ্যে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, হরমুজ প্রণালীর মধ্য দিয়ে অস্থায়ী নৌ চলাচল করিডোরের জন্য প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন কাঠামো এবং জলপথটি থেকে মাইন অপারেশনের জন্য যৌথ প্রকল্প নিয়ে আলোচনা করেছে কাতার ও ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সঙ্গে কোনো আলোচনা করছে না বলে সাফ জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে অবরোধ পুনরায় আরোপের পর থেকে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের কোনো বন্দর কার্যক্রম চলছে না বলে জানিয়েছে সেন্টকম। পূর্ব চীন উপকূলে জোড়া আঘাত এনেছে টাইফুন সদেল। শুক্রবার স্থানীয় সময় সকালে শুরুতে ঝেজিয়াং প্রদেশের তাইঝৌ এবং এরপর ওয়েনচৌ শহরে আঘাত হানে টাইফুনটি। এর প্রভাবে দমকা বাতাস সহ বৃষ্টি বইছে পূর্ব চীনের বিভিন্ন অংশে। সাগর উত্তাল থাকায় সাংহাই সহ বেশ কয়েকটি শহরে বন্ধ ফেরি চলাচল, বাতিল হয়েছে প্রায় 50টি ফ্লাইট। ক্ষয়ক্ষতির সংখ্যায় ওয়েনচৌ থেকে অন্তত 8 লাখ ও তাইঝৌ থেকে 52,000 বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ক্রান্তীয় ঘূর্ণিঝড় গেনারির আঘাতে নতুন করে প্লাবিত চীনের ফুজিয়ান প্রদেশের বিভিন্ন অঞ্চল স্থবির ব্যবসা বাণিজ্য। বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়, বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা আবহাওয়াবিদদের। কলকাতায় এখনও কাটেনি আবাসিক হোটেল সংকট। রাজ্য সরকারের অভিযানের জেরে নিউ মার্কেট ও মধ্য কলকাতা মিলিয়ে বন্ধ প্রায় 3 শতাধিক আবাসিক হোটেল, গেস্ট হাউস। আর এতে চিকিৎসা কিংবা ভ্রমণ ভিসায় কলকাতা গিয়ে চরম বিপাকে পড়েছেন বাংলাদেশি পর্যটকরা। অনেক হোটেল গেস্ট রুম খোলা থাকলেও সেগুলোতে রুম পেতে দ্বিগুণ তিনগুণ খরচ করতে হচ্ছে পর্যটকদের। এদিকে হোটেল ব্যবসায় ধস নামায় এর নেতিবাচক প্রভাব পড়েছে নিউ মার্কেটের স্থানীয় দোকানগুলোতেও। দোকান খোলা থাকলেও ক্রেতা না থাকায় কপালে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের। এই যারা আসছেন অলরেডি, কারণ এটা তো আজকে বললি কাল বন্ধ হয়ে যায়, লোকজন প্ল্যান করে অনেক আগে থেকে, তার ভিসা হয়েছে, তার টিকিট হয়েছে। সো এই যে লোকজনগুলো এসে এখন মুকুন্দপুরে কেউ যাচ্ছেন, কেউ এখানে ওখানে যাচ্ছেন, ছড়ি ছিটি যাচ্ছেন, সো একটা তার মতো অনেকে পেশেন্ট আছেন, প্রচন্ড খারাপ অবস্থায়। অনেক ভিতরে গিয়ে ঘুরতে ঘুরতে 2-3 ঘন্টা ঘুরে ঘুরে আমি 1টা পর্যন্ত, রাত 1টা পরে আমি একটা পেয়েছি। তারপরে আমি খুব কষ্ট হয়েছে আমার এখানে এসে। আমার থাকায় একটা মানুষের যে সুবিধা থাকে সেটা আমি পাচ্ছি না। উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় অভিবাসন প্রত্যাশীদের একটি ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার সকাল থেকেই সেউতার সমুদ্র তীরবর্তী এলাকায় অভিবাসন বিরোধী বিক্ষোভে যোগদান একদল বিক্ষুব্ধ। এ সময় দখলদার হটাও, সেউতা অভিবাসীদের শহর নয় সহ নানা প্রতিবাদী স্লোগান দেন তারা। এক পর্যায়ে অভিবাসন প্রত্যাশীদের ক্যাম্পে অতর্কিত হামলা চালায় একদল বিক্ষুব্ধ। গেল জুলাইয়ে গুজবের বশবর্তী হয়ে রাতারাতি পার্শ্ববর্তী মরক্কো থেকে সমুদ্র পাড়ি দিয়ে সেউতায় পাড়ি জমায় 72,000 অভিবাসন প্রত্যাশী। এতে প্রাণ হারান 82 জন। পরে অভিবাসন প্রত্যাশীদের মরক্কোতে ফেরত পাঠায় কর্তৃপক্ষ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড। 89 বছর বয়সে মারা গেলেন তিনি। শুক্রবার স্থানীয় সময় সকালে রাজার মৃত্যুর খবর নিশ্চিত করে নরওয়ের রাজপ্রসাদ। গেল 17 আগস্ট বিরল রক্ত রোগে আক্রান্ত হয় অসলোর একটি হাসপাতালে রাজাকে ভর্তি করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্জুলা ফন ডার লায়েন্স সহ বিশ্ব নেতারা। রাজা হারল্যান্ড 35 বছর ধরে নরওয়ের সিংহাসনে ছিলেন। তার মৃত্যুতে রীতি অনুযায়ী ছেলে হাকন নতুন রাজা হবেন। দর্শক, নিচে আরেকটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। ইন্টার মায়ামির ডাগ আউটে এবার আসছেন আর্জেন্টিনার সাবেক তারকা ক্রিস্টিয়ান গঞ্জালেস। একাধিক সূত্রের বরাতে তার নিয়োগের খবর নিশ্চিত করেছেন সাংবাদিক সিজার লুইস মেরলো। অন্তর্বর্তী কোচ গিয়ার্মো হায়াসের অধ্যায়ও শেষ হতে যাচ্ছে। MLS এর নিয়ম ভাঙায় 1 ম্যাচ নিষেধাজ্ঞা পাওয়ায় ইন্টার মায়ামির
হয়ে হয়তো নিজের শেষ ম্যাচটাও পরিচালনা করে ফেলেছেন তিনি। গত 14 এপ্রিল ব্যক্তিগত কারণে হাভিয়ার মাচেরানো পদত্যাগ করলেও দায়িত্ব নেন হায়েস। তবে বিশ্বকাপ বিরতির পর মিয়ামির পারফরম্যান্স ছিল হতাশাজনক। 9 ম্যাচে জয় মাত্র 3টি। নতুন কোচ গঞ্জালেসের সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক খুব গভীর না হলেও দুজনের ক্যারিয়ারে আছে পুরনো যোগসূত্র। 2005 সালে আর্জেন্টিনার হয়ে গঞ্জালেসের শেষ 2 ম্যাচেই ছিলেন মেসি। মৌসুমের শুরুতেই ঠিকানা বদলালেন মিশরীয় ফরওয়ার্ড ওমার মারমুশ। ম্যানচেস্টার সিটি থেকে ধারে টটেনহ্যাম হটস্পারে যোগ দিয়েছেন 27 বছর বয়সী এই তারকা। ধারের চুক্তিতে রয়েছে আগামী মৌসুমে তাকে পাকাপাকিভাবে দলে নেয়ার সুযোগ। ব্রিটিশ গণমাধ্যমের খবর, মারমুশকে স্থায়ীভাবে পেতে টটেনহ্যামকে গুনতে হতে পারে অন্তত 5 কোটি পাউন্ড, সঙ্গে যোগ হতে পারে আরও 1 কোটি। নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বসিত মারমুশ। প্রধান কোচ রবের্তো দে জেরবির সঙ্গে কথা বলে তার পরিকল্পনায় মুগ্ধ হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। সিটির হয়ে গত মৌসুমে 21 ম্যাচে মাত্র 7 গোল করেছিলেন মারমুশ। এবার দে জেরবির অধীনে আক্রমণ ভাগে নিয়মিত খেলার সুযোগ পাওয়ার লক্ষ্য তার। টানা 2 মৌসুমে লিগে 17তম হওয়া টটেনহ্যাম এবার দল পুনর্গঠনে ব্যস্ত। নতুন মৌসুমে ব্রেন্টফোর্ডের কাছে 3-0 গোলে হেরে শুরু করেছেন তারা। শনিবার নিউক্যাসলসের বিপক্ষে মাঠে নামবে মারমুশের নতুন দল। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।